ওয়াকারুজ্জামান এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করে যাচ্ছে। সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করা এক পোস্টে সাংবাদিক ইলিয়াস হোসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরাসরি সতর্ক করে দেন। পিছনে আপনারা যারা হিরো বলতেছেন, একটা জিনিস মনে রাখবেন যে এই 5 তারিখে আগ পর্যন্ত যারা এই জালিম গভর্নমেন্টের পক্ষে গুলি করেছে আপনাদের, ওয়াকার হচ্ছে তাদের মধ্যে একজন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ধ্বংস হয়ে গেছে। যে বাংলাদেশের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের রাইট নাও যে দৃষ্টিভঙ্গি, জো বাইডেন সরকার যে দৃষ্টিভঙ্গি, এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। শেখ হাসিনার পতনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল? এই প্রশ্ন ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে। তো ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি, কারণ সরকার পতনের পেছনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল আওয়ামী লীগ সরকারের ইস্যুতে? তো ট্রাম্প বলছেন যে দেখেন, সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেটের কোন রকম ভূমিকা ছিল না। প্রিয় দর্শক, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে যে আলোচনা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশে সমাধানহীন আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পও যে সাংবাদিকের প্রশ্নের জবাবে যে কথাগুলো বলেছেন তাতে বাংলাদেশ সম্পর্কে তার মনোভাব সত্যিকারে কি সেটা কিন্তু ক্লিয়ার না। আবার ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাই বলেননি, তিনি রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে কথা বলেছেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে রেজিম চেঞ্জের ব্যাপারে 5 আগস্টের যে পট পরিবর্তন সেই ব্যাপারে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নাই। বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়? দর্শক, এর নেপথ্যের কারণ ঘাটাঘাটির চেষ্টা করেছে, শুনে অনেকটা অবাক হবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে এগুলা কি হচ্ছে? হঠাৎ কেন আলোচনা এবং সমালোচনার তোপে পড়লেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান? কেন সবাই এই সেনাপ্রধানকে নিয়ে কথা বলতেছেন তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব মূলত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কি হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়না করে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দী আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে, আপনার কি দরকার স্যার আপনি বলেন। তারপর একটা কাজ করা হয়েছিল, জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল, আর্মি চিফ জেনারেল চাপ অনুভব করে সেনাপ্রধানের সাথেও দেখা করছিল, কাম হয় নাই। টিএফআই যে আয়নাঘর ছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে। যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে 5টা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল। প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে, তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরো বিল্ডিং উড়ে যেত। আল্লাহর কি কাম, হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল, পাবলিকে গেল খেইপা। 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে চালানো হইল বুলডোজার, চুরমার করে দেওয়া হইল 32 নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি। আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে। 6 তারিখের সিদ্ধান্ত হইল তিনি যাবেন, সেটা বাস্তবায়ন হইল। তাহলে বুঝতে পারছেন 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল। ওয়াকারুজ্জামান পিছায় গেছিল, সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে। এইখানে সামি আলাপ তুলছে আল জাজিরার এক একটা ইউনিট আলাদা আলাদা, তাই আল জাজিরার তানভীর আছে কিন্তু সামির ইউনিটকেও ডাকা হয় নাই। এটা অপরাধ হয়েছে, অন্যায় হয়ে গেছে, মহা অপরাধ হয়েছে। আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই, এটাও অন্যায় হয়েছে। এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান শুভ্র, রেজওয়ানা হাসান। তুলি হইতেছে দুধ ভাত, আল জাজিরার 2জনকে কেন ডাকা হয়নি, এটাই আসলে আসল ইস্যু। আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেররা কি বলতেছে? বলতেছে কেন 6 মাস লাগলো ভিজিট করতে, বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে, বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না, এটা নাটক বলতেছে না। এখন বলেন এটা কোথায়? ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে? সেনাপ্রধান তো, তাই না? নেত্র নিউজে বলছে তো। আর জেনারেল বাধা দিছে, আলামত নষ্ট করছে ডিজিএফআই। ডিজিএফআই কারা থাকে? সেনা অফিসাররা থাকে, তার আন্ডারে তো ছিল। তাহলে আজকের আলাপ কি হওয়া উচিত? আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ, ঠিক কিনা বলেন? অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা। কিন্তু সামি আলাপ নিয়ে গেল কোথায়? আদিলুর রহমান আর রেজওয়ানা হাসানের পদত্যাগ। কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ? ওয়াকারের সমালোচনা নাকি এই 2 উপদেষ্টার সমালোচনা? এমনকি পদত্যাগ দাবি করা। 2 উপদেষ্টা যদি আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকে থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে। আপনারাই বলেন আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো, আরেকটা সাংবাদিককে, আরেকটা সংবাদ মাধ্যমকে, তাহলে আল জাজিরার আরেকটা ইউনিটকে না ডেকা এএফপি কে ডাকা উচিত ছিল না? এই এএফপির ইন্টারনেট কানেকশন ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাতে পারছে দেশের বাইরে সবাই। এএফপির কি ভূমিকা ছিল ফ্যাসি বিরোধী লড়াই সেটা সবাই জানে।
তাহলে কার হক বেশি, এপির নাকি আল জাজিরা, যাদের একজন আছে তারপরে আরেকজনকে নিতে হবে? ন্যায্য বলে তো একটা বিষয় আছে। তুলিকে না হয় না, কারণ আগে সিদ্ধান্ত ছিল ভিকটিমকে না হবে, ভিকটিমের ফ্যামিলি না। ভিকটিমের ফ্যামিলি না হলে তুলির নামে 1 নম্বরে থাকতো। কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না, তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে এস্টাবলিশ করার জন্য। তুলি সম্পর্কে বলি, তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে। সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগস্ট মাসে, আমার সেই প্রস্তাব এখনো আছে। তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনূসের, আমি প্রয়োজনে প্রফেসর ইউনূসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য। তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয়। এবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাদা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত যা যা করছে তার একটা রিপোর্ট করছে। সেখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। এটা হাসিনার নির্দেশেই হয়েছে। এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিছিল বলে জানাইছে জাতিসংঘ। তবে এই রিপোর্টের 7 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, কিন্তু আমি বাংলা করে কইতেছি। কইছে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা। সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা পালন করেছে। প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে, তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2024 সালের 20 জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয়, যারা পুলিশ, র্যাব, বিজিবির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায়। সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়, আমরা ভিডিও দেখছি, যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে। প্রাক্তন সিনিয়র কর্মকর্তাদের সাক্ষ্য অনুযায়ী সেনাবাহিনী হত্যাকাণ্ড সম্পর্কে অবগত ছিল এবং এটা প্রতিরোধের কোনো পদক্ষেপ নেয়নি। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে বিক্ষোভের সময় নিহতদের 66% সেনাবাহিনী গ্রেডের রাইফেলের গুলিতে মারা গেছে, যা শুধুমাত্র সেনাবাহিনী, র্যাব এবং বিজেপির জন্য বরাদ্দ ছিল। নিরস্ত বিক্ষোভকারীদের উপর আর্মার পিয়ার্সিং গুলি, মানে বর্ম পড়া থাকলেও যেটা ফুটা করে ঢুকে যাবে, এরকম গুলি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যা পুলিশের বা সাধারণ নাগরিকদের কাছে থাকার কথা না। ফরেনসিক এবং ব্যালিস্টিক বিশ্লেষণে নিশ্চিত করছে যে নিহতদের শরীরে পাওয়া গুলির উৎস সেনাবাহিনীর অস্ত্রাগার। আগস্টের শুরুতে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে, বিশেষ করে জুনিয়র অফিসারদের মধ্যে, যারা বেসামরিক নাগরিকদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানায়। 5 আগস্ট যখন লক্ষ লক্ষ বিক্ষোভকারী ঢাকার অভিমুখে যাত্রা করে, তখন সেনাবাহিনী এবং বিজিবি বাধা না দিয়ে সরে দাঁড়ায়। এর ফলে শেখ হাসিনাকে সশস্ত্র বাহিনীর একটা হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরায় নেওয়া হয়, যা কার্যত তার শাসনের অবসান ঘটায়। আয়নাঘর আর হাসিনার করা খুনের 66% মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে হওয়ার 2 ঘটনায় সেনাপ্রধান পড়ছে চাপে। এখন সেনাপ্রধানকে বাঁচাইতে আসছে, স্বামী আসছে বাঁচাইতে। সেনাপ্রধান আর ডিজিএফআই এখন একটা আড়াল দরকার ছিল, যার পিছনে সে লুকাইতে পারে। স্বামী একটা তুচ্ছ বিষয় নিয়ে সেনাপ্রধানের দায়কে আড়াল করে দিল। যেই সময় সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল আয়নাঘর আর মিলিটারি গ্রেডের অস্ত্র দিয়ে গুলি করে বিক্ষোভকারীদের হত্যা করার সেনাপ্রধানের ভূমিকা নিয়ে, সেই সময় দাবি করা হচ্ছে আদিলুর রহমান শুভ্র আর রেজানা হাসানের পদত্যাগে। কারণ আল জাজিরার শুধু একটা ইউনিটকে ডাকা হয়েছে, 2টা ইউনিটকে কেন ডাকা হয় নাই? প্রফেসর ইউনূসের সরকারের অনেক দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, কিন্তু এটা তো আপনার শত্রু সরকার না। আমাদের সরকারের সমালোচনা করতে হবে, আমি মানা করতেছি না, কিন্তু সমালোচনার লক্ষ্য হবে সরকারকে যেন গতিশীল করা যায়, সরকারকে যেন বিপ্লবী চরিত্র ধারণ করতে সাহায্য করা যায়। 5 ফেব্রুয়ারির পরে যে নতুন সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে, যেন আমরা ফ্যাসিবাদের অবশেষকে আরো বেশি দূর করতে পারি। প্রফেসর ইউনূসের সরকারের অদক্ষতা আছে, কিন্তু আন্তরিকতায় কোনো ঘাটতি নাই। আমি সবাইকে আহ্বান জানাবো, সরকারকে শক্তি যোগান, সরকারকে দুর্বল কইরা তার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। অনেক সমস্যা আছে আমাদের সামনে। পরিশেষে ভল্টার তুর্কের কথা আসি। উনি বলছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না। ইংরেজি যেহেতু কইছেন, ঠিকই কইছেন। তাহলে তবে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল না, ওটা একটা মাফিয়া সংগঠন। ওরে আমরা নিষিদ্ধ করবো না, না অবশ্যই না, আমরা নিষিদ্ধ করার লোকই না, আমরা অত খারাপ লোক না। ওরে আমরা নিশ্চিহ্ন করে দেবো, ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। জেনারেল ওয়াকারের নির্দেশ অনুযায়ী জেনারেল মেজর জেনারেল ফয়েজ, বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল, এই যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা আয়নাঘরের সমস্ত নথিপত্র সব পুড়িয়ে দিয়েছে এবং ওই জায়গাটা পুরো রিমডেল করেছে। এবং আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে রিমডেল। আরেকটা জিনিস হচ্ছে, আমি খুব অবাক হয়েছি যে আয়নাঘরকে আমরা চিনেছি যার মাধ্যমে, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার। এবং আপনারা যদি মনে থাকেন 5 আগস্ট এই বিপ্লবের পরে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার, হাসিন স্যার এবং পুরো ভিকটিম ফ্যামিলি নিয়ে তারা পেভমেন্টের উপরে ফিজিক্যালি মানে বসে আন্দোলন করে জেনারেল কি বলে আজমি স্যার সহ অন্যান্য যারা গুম খুনে যারা আয়নাঘরে ছিল তাদেরকে ওনারা রক্ষা করেছেন। অথচ কালকে যে আয়নাঘর পরিদর্শন হলো, তাদের দুজনের কাউকে ডাকা হয়নি। কেন জানেন? আমি অ্যাকচুয়ালি এই মানে আজকে আরো আগে আসতাম, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে দেরি হয়ে গেল। সেটা হচ্ছে বিকজ অফ জেনারেল ওয়াকার, ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার, বিকজ অফ জেনারেল ওয়াকার। জেনারেল ওয়াকার প্রথমে, যেহেতু আমরা যে সমস্ত অফিসাররা, আমাদের সেনাবাহিনী, নৌ বিমান বাহিনীর যে সমস্ত অফিসাররা ভিকটিম হয়েছিলাম গত গত আওয়ামী রেজিমে, তাদের পক্ষে হাসান নাসির স্যার কথা বলছে এবং হাসান নাসির স্যারের সাথে উনি বসবেন না। হাসান নাসির স্যার যেহেতু, কারণ কি, সবাইকে কম্প্রোমাইজ করতে পারবেন, ওনাকে তো কম্প্রোমাইজ করাইতে পারবেন না। এরপরে গেলে হচ্ছে হাসিন স্যার। এখন গুম খুনের মধ্যে সবচেয়ে আমি অবাক হয়েছি যে অ্যাকচুয়ালি গুম খুন কমিশন অ্যাকচুয়ালি আমার সাথে যোগাযোগ করেছিল, আমার সাথে কথা বলবে। কথা বলে তার কিছুদিন পরে দেখলাম যে বলবে যে না এখনো না, কয়েকদিন পরে ইন্টারভিউ, তারপরে বলবে। তারপরে দেখে আমি নাই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যারাই জেনারেল ওয়াকারকে
ওয়াকারের বিরুদ্ধে কথা বলছি তারাই কেন জানি বাদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই হাসিন স্যার কিন্তু এতদিন করে নাই। হাসিন স্যার লাস্ট আজকে গতকালকে প্রথম দেখলাম ইলিয়াস হোসেনের ইয়াতে এসে আর হাসান নাজির স্যার কথা বলছে। এবং এই সব কিছুর পিছনে আপনারা যারা হিরো বলতেছেন, একটা জিনিস মনে রাখবেন যে এই 5 তারিখে আগ পর্যন্ত যারা এই জালিম গভর্নমেন্টের পক্ষে গুলি করেছে আপনাদের, ওয়াকার হচ্ছে তাদের মধ্যে একজন। সে একটা ভালো কাজ করেছে, মাফ করে দিয়েছেন, তার মানে এই না যে এখন পর্যন্ত এই আয়না ঘরের জন্য যতজন অফিসার দায়ী তাদেরকে এখনো উনি ক্যান্টনমেন্টের ভিতরে রেখে দিয়েছেন এবং উনি নেগোশিয়েট করার চেষ্টা করতেছেন যে তাদেরকে যেন তাদেরকে যেন সেনা আইনে বিচার করা যায়। উনি চেষ্টা করতেছেন এই ফ্যাসিস্টকে লাগানোর জন্য। আমার ধারণা যে এখন পর্যন্ত আপনারা যেভাবে 32 নম্বরটা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, উনি একটা সময় আসার আগ পর্যন্ত কোনো প্রেশার ছাড়া জেনারেল ওয়াকার কাজ করতেছেন। এই যে দেখেন, ফার্স্টে আয়না করতে পরিশ্রম করতে উনি দিয়ে দিয়েছিলেন না, তারপরে কি নেত্র নিউজ তাসিম ভাই একটা সুন্দর রিপোর্ট করেছেন, এখন তারপরে দিয়েছেন। মানে প্রেশার না হওয়ার আগ পর্যন্ত উনি কিছুই করতেছেন না। সো আমি প্রফেসর ইউনুস স্যারকে বলবো, আপনি যতই কাজ করেন, আপনি যদি জেনারেল ওয়াকারকে না সহাইতে পারেন, আপনাদের সমস্ত জায়গায় কিন্তু কম্প্রোমাইজড। যেহেতু তারা এখনো আপনারা তাকে মনে করতেছেন যেটা মাইটি, আর পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকারের সাথে নাই। গ্যারান্টি, আই গিভ গ্যারান্টি, পুরো সেনাবাহিনী জেনারেল ওয়াকার এগেনস্টে নাই। এই যে সমস্ত গুম খুনের ইয়া দেখে জুনিয়র লেভেলের ইয়ারা লজ্জায় মরে যাচ্ছে তারা। আমি আজকে কয়েকজন রিটায়ার্ড অফিসারের দিয়েছি যে দে আর অ্যাশেমড দ্যাট এই সেনাবাহিনীতে আমি চাকরি করেছি। দে আর অ্যাশেমড অফ, যারা সার্ভিং অফিসার আছে তারা এখন অ্যাশেমড তাদের সিনিয়র লিডারশিপের জন্য, এবং তাদের জন্যই আজকে সেনাবাহিনীর এই অবস্থা। সো আমি প্রফেসর ইউনুসকে বলবো, আপনি জেনারেল ওয়াকারকে সরান। আপনি বলতে পারেন যে এরপরে যে আসবে সেই হয়তোবা সেই আওয়ামী লীগ আমলের জেনারেল হবে, আর তারপরেও এটাতে একটা মেসেজ যাবে, জেনারেল ওয়াকারকে সরানোর পরে যে নেক্সট যে আসবে সে ঠিক মতো কাজ করবে। সে আপনি যেটা বলবেন আপনার ইয়ে করবে। এখন তো আপনার কোনো কন্ট্রোল নাই, সিম্পলি আপনার কোনো কন্ট্রোল নাই, আপনার গোয়েন্দা সংস্থাগুলোর উপর কোনো কন্ট্রোল নাই। এখনো তারা ইয়ে করতেছে। এখনো আমি আজকে দেখলাম যে প্রথম আলো ইংলিশে বলতেছে যে জাতিসংঘ নাকি বলেছে যে ইন্টিম গভর্নমেন্টের সময়ও হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। আরে মুখ দিয়ে খারাপ কথা আসতেছিল, মানে শেখ হাসিনার আমলের হিউম্যান রাইটস ভায়োলেশনের সাথে যদি দু একটা হয়ে থাকে সেই এটার সাথে তুলনা করে এটা হেডলাইন দেওয়া, এটা তো ক্লিয়ার, এটা হচ্ছে ইন্ডিয়ান মোটিভ। শেখ অ্যাকচুয়ালি প্রথম আলো আর ডেইলি স্টার ঘুরিয়ে দেওয়ার টাইম আসতেছে, টাইমের আগেই সরকার যদি এটা ঘুরিয়ে দেন ভালো হবে। আমি এই জন্য সরকারকে বলবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা আমাদের দেশের জন্য, আর আমরা সবাই জানি আওয়ামী লীগ থাকলে ভারতের প্রভাব আমাদের মধ্যে থাকবে, ভারত আমাদেরকে কন্ট্রোল করবে, এগুলো সবকিছু জানি, এগুলো সব বাদ। বাট এখন এই যে জাতিসংঘের মাধ্যমে যেটা প্রুফ হয়েছে, এই জিনিসটা যদি আমরা এখন, এবং এটা সম্ভব কি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্ভব, একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করতে হবে, যার মধ্যে এই যে শেখ হাসিনা থেকে শুরু করে এই দেশের যত বড় বড় নেতাগুলো এবং এই যারা কর্মী থেকে শুরু করে সবাই এই গণহত্যার সাথে জড়িত ছিল, এবং এই গণহত্যাকারী একটা দলকে রাখা যাবে। ইতিহাসের অনেক এখানে উদাহরণ আছে, নাজি পার্টি আছে, মুসলিম পার্টি আছে, এরা এক্সিস্ট করে না দুনিয়াতে ওই তাদের ফলের পরে। বাট এখানে আমরা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করি, আমাদের ফিউচার খুবই খারাপ হবে, খুবই খারাপ। আমরা নিজেদের মধ্যে মারামারি করবো, তখন আমরা নিজেদের মধ্যে মারামারি করবো। এখন আসি আমাদের এই আয়নাঘর নিয়ে। প্রথম হচ্ছে আয়নাঘরটা, আমি আগেই কয়েকবার আমার শোতে বলেছিলাম যে আয়নাঘরের যে বেসিক্যালি বড় আয়নাঘর যেটা ছিল, ডক্টর ইউনুস ঠিকই বলেছেন যেটা 700 থেকে 800 মতো আয়নাঘর আছে সারা ইয়া জুড়ে, ওনারা মাত্র 3টা দেখেছেন। এর মধ্যে প্রধানটা হচ্ছে জয়েন্ট ইন্টারকন্ডিশন সেল, যেটা হচ্ছে কচুক্ষেতে, এবং সেটার যত নথিপত্র আছে, যত নথি আছে, যত ভিতরে যে কনস্ট্রাকশন আছে, সবগুলো ইয়ে করেছে কে? এখন আমরা সবাই 2009 থেকে যত ডিজিএফআই আছে, ডিজিএফআই ছুড়িয়ে করি, বাট এটা লেফটেন্যান্ট দর্শক, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে যে আলোচনা হয়েছে, সেটা নিয়ে বাংলাদেশে সমাধানহীন আলোচনা চলছে। প্রত্যেকে নিজের মতো করে ব্যাখ্যা করছেন, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, টেলিভিশন চ্যানেলগুলো কথা বলছে, টক শোতে অনেকেই তাদের নিজেদের মতো করে কথা বলছেন। কথা বলার কারণ আছে নিজেদের মতো করে, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও যে সাংবাদিকের প্রশ্নের জবাবে যে কথাগুলো বলেছেন, তাতে বাংলাদেশ সম্পর্কে তার মনোভাব সত্যিকারে কি সেটা কিন্তু ক্লিয়ার না। আবার ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাই বলেননি, তিনি রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে কথা বলেছেন। সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশে রেজিম চেঞ্জের ব্যাপারে 5ই আগস্টের যে পট পরিবর্তন, সেই ব্যাপারে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা নাই। ভূমিকা যদি থেকেও থাকে, আবারও বলছি,
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে যদি কোনো ভূমিকাও থাকে, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বলবেন না যে হ্যাঁ আমরা পরিবর্তন ঘটিয়েছি, আমাদের ভূমিকা আছে। এটা যেমন একটা ব্যাপার। এই ছাড়া তিনি বলেছেন যে শত শত বছর বাংলাদেশের বিষয়ে ভারত খেয়াল রাখছে বা বাংলাদেশের বিষয়ে তারা নজরদারি করছে। বাংলাদেশ তো শত শত বছর ছিল না। বাংলাদেশ তো 1971 সালে স্বাধীনের পর থেকে আমরা বাংলাদেশ বলে থাকি। কাজেই তিনি এই বিষয়টি দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটিও কিন্তু বোঝা যায়নি। আরেকটা হচ্ছে, একটা কথা শুধু যেটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে, প্রত্যেকের নিজের মতো ব্যাখ্যা করছেন, সেটি হচ্ছে তিনি বলেছেন আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম বা ছেড়ে দেব। এই কথা তিনি যখন বললেন, এটারই ব্যাখ্যা চলছে। এই কথা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভারত বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ হিসাবে যেভাবে দেখতে চায় ভারত সেভাবে দেখুক বা ভারত সেই সিদ্ধান্ত নেবে, অর্থাৎ সিদ্ধান্তটি ভারতের উপর ছেড়ে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে কোনো ভূমিকা রাখতে চাচ্ছেন না। এটি নাকি অন্য কিছু সেটি কিন্তু আমরা বুঝতে পারিনি। নরেন্দ্র মোদীর উপর তিনি যখন নরেন্দ্র মোদীকে কথা বলতে দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে, নরেন্দ্র মোদীও তখন বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথা না বলে ইউক্রেন সম্পর্কে কথা বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। এটারও একটা সঙ্গত কারণ আছে। ভারতের প্রধানমন্ত্রী ওপেন স্পেসে সাংবাদিকদের সামনে সারা পৃথিবীবাসী দেখছে, এই অবস্থায় কোনো একটা দেশ সম্পর্কে, কোনো একটা স্বাধীন দেশ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারেন না সরাসরি। তো আমরা সেদিকে যাব না, আমরা দেখতে চাই। তবে অন্দরমহলে তাদের দুজনের কি কথা হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পারিনি। সেই সম্পর্কে তারা কোনো বক্তব্য দেননি। তবে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়ে ভারতের উদ্বেগের কথা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন। এইটা কিন্তু স্পেসিফিক্যালি ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছেন। কাজেই একটা কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, সন্দেহাতীত ভাবে বলতে পারি, সেটি হচ্ছে বাংলাদেশ বিষয়ে ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন, নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। কারণ সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি ভারত বিরোধী ব্যাপক স্লোগান বাংলাদেশ থেকে হচ্ছে, ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বারবার দেয়া হচ্ছে এবং ভারতের 7 সিস্টার নিয়েও কথা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে। সেই হিসেবে ভারত এগুলো এতদিন শুনেছে গত 6 মাস যাবৎ। কাজেই একটা শক্তিধর রাষ্ট্রের প্রধানের সাথে নিশ্চয়ই নরেন্দ্র মোদী সে বিষয়ে কথা বলবেন এবং বলেছেন। এখন যদি আগামীতে আমরা বাংলাদেশের রাজনীতিতে কোনো পট পরিবর্তন দেখতে পাই, অথবা কোনো রাজনৈতিক দলের সুবিধা আমরা দেখতে পাই, অথবা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনা প্রশমিত হতেও যদি দেখে থাকি বা দেখতে থাকি, তাহলে কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কোনো ভূমিকা রাখতে চলেছে। অথবা ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন যে আমি বাংলাদেশ বিষয়ে প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিলাম বা ভারতের প্রধানমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন, সেটাই যদি তিনি মিন করে থাকেন তাহলে কিন্তু ভারত একটা ভূমিকা রাখবে এবং সেটি আমরা দেখতে পাবো আগামী দিনগুলোতে। আর যদি সেটি না হয়, বাংলাদেশের রাজনীতিতে আসলে কি ধরনের পরিবর্তন হবে সেটি ভারত দেখার কোনো অধিকার রাখে কিনা সেটাও কিন্তু প্রশ্ন এসে যায়। তবে বাংলাদেশে যদি কোনো অস্থিতিশীলতা বিরাজ করে, যেহেতু বাংলাদেশের চতুর্দিকে ভারত, কাজেই বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের যদি উত্থান ঘটে তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের বিশাল বর্ডার, ভারত কিন্তু অস্থিতিশীল থাকবে, ভারত চিন্তিত থাকবে। কাজেই বাংলাদেশের রাজনীতি কেমন হবে, বাংলাদেশে যদি শান্তি শৃঙ্খলা বিরাজ করে ভারতের জন্য সেটা ভালো। ভারত সবসময় চাইবে যে বাংলাদেশে যেন স্থিতিশীল সরকার
ব্যবস্থা চালু হয় এবং একটা গণতান্ত্রিক সরকার, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদ মুক্ত দেশের শাসন ব্যবস্থা ভারত কিন্তু বাংলাদেশে দেখতে চায়। সেই হিসাবে তারা হয়তো নিজেদের শান্তির কথা চিন্তা করে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীল অবস্থা তারা দেখতে চাইবে। গত 6 মাস ভারতের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে, আগামীতেও হয়তো আমরা সেটি দেখতে পাবো। এটি কিন্তু ভারতের রাজনীতির জন্য, ভারতের অখণ্ডতার জন্য এটা স্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশে নেই। ভারত চাইবে বাংলাদেশে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। এই বিষয়ে আমরা তবে আরেকটা জিনিস আবারও ক্লিয়ার করি একটু। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি বলতে পারেন না যে বাংলাদেশে শেখ হাসিনার যে পরিবর্তন ঘটেছে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা। ডোনাল্ড ট্রাম্প আবারও যেটি বলেছেন, শত শত বছর যাবৎ ভারত বাংলাদেশের বিষয়টি দেখে। বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালে। আরেকটি বিষয় হচ্ছে তিনি ওই লাস্ট শেষে যে কথাটি বলেছেন সেটা নিয়েই কিন্তু প্রত্যেকে নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন। তবে ডোনাল্ড ট্রাম্প কেন এই কথাগুলো বলেছেন সেটা কিন্তু ট্রাম্পই ভালো জানেন। নরেন্দ্র মোদীর অন্তরে কি আছে সেটাও কিন্তু আমরা জানি না, নরেন্দ্র মোদী তিনি ভালো জানেন। আর আরেকটি বিষয় যেটি বলতে চাই, বাংলাদেশে যদি কোনো পরিবর্তন আমরা দেখতে পাই রাজনৈতিক অবস্থার ক্ষেত্রে, সেটি কিন্তু তাহলে বোঝা যাবে যে আমরা বুঝতে পারবো যে মার্কিন প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে কথা হয়েছে তাতে বাংলাদেশ প্রসঙ্গে তারা একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। সেটি আমরা দেখতে পারবো আগামী দিনগুলোতে। আবার আগামী রাজনৈতিক অবস্থা কি হয় আমরা সেটি দেখতে চাই। আর কথা না বাড়িয়ে আমি শুধু একটা জিনিসই বলতে চাই, আমরা বাংলাদেশের রাজনীতি কেমন হবে, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কি ভূমিকা রাখবে সেটি সাধারণ মানুষের কাছে বিবেচ্য না। সাধারণ মানুষের কাছে বিবেচ্য হলো তারা শান্তি চায়, সুখে শান্তিতে বসবাস করতে চায়, কারো হস্তক্ষেপে নয়। এবং এটিও তারা চায় যে বাংলাদেশে একটা সুস্থ গণতান্ত্রিক রাজনীতি বিরাজ করুক। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তবে শেষে আরেকটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন সেই ক্ষেত্রে কিন্তু সারা পৃথিবীর যারা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শুনেছেন তার কথায় কিন্তু তিনি কি চাচ্ছেন সেটা কিন্তু ক্লিয়ার না। নরেন্দ্র মোদীও যেভাবে কথা বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেছেন, তার কথার মধ্যেও বাংলাদেশের প্রসঙ্গটা কিন্তু ক্লিয়ার হয়নি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে শুধু একটা বিষয়, শেষে যে কথাটি তিনি বলেছেন, বাংলাদেশ প্রসঙ্গটি আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম, এটি নিয়ে কিন্তু এক ধরনের ডিবেট হচ্ছে চতুর্দিকে। প্রত্যেকেই তার নিজের মতো করে এটির ব্যাখ্যা দিচ্ছেন। তবে এই সমস্ত ব্যাখ্যার অবসান ঘটবে সত্যিকার অর্থে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে 1-to-1 বাংলাদেশ প্রসঙ্গে কি কথা হয়েছে তার উপর ভিত্তি করে আগামীর রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে পাবো। তবে একটা জিনিস ক্লিয়ার, বাংলাদেশ বিষয়ে ভারতের উদ্বেগের কথা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে। বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়? দর্শক, এর নেপথ্যের কারণ ঘাটাঘাটির চেষ্টা করেছে, শুনে অনেকটা অবাক হবেন। দেখেন, বিএনপিকে আসলে স্বাধীন, বিএনপির স্থায়ী কমিটি যা বলে আসলে কি স্থায়ী কমিটি বলে না, অন্য কোনো জায়গা থেকে তাদের প্রেসক্রিপশন আছে, তারা সেটা তোতা পাখির মতো বলে দেয়। কিছু সমীকরণ মিলে যাচ্ছে, 2-2 4 মিলে যাচ্ছে। দেখেন, বিএনপির রাজনীতি আসলে খুবই নড়বড়ে। বিএনপি ইতিহাসের একটা দুঃসময় পার করছে। আওয়ামী লীগের সময় বিএনপি নির্যাতিত হলেও, ভুল রাজনীতি করলেও ঐক্যবদ্ধ ছিল। কিন্তু বিএনপিতে কিন্তু এখন নেতা নাই। তারেক রহমানের নেতৃত্ব অনেকটা অকার্যকর। কারণ এই সুসময় তারেক রহমান বিদেশে বসে থাকলে তার কথা কেনই বা শুনবেন? দলের তৃণমূলের প্রতি হাইকমান্ডের কোনো নিয়ন্ত্রণ নাই, একে অপরকে হত্যা করতে শুনছে না।
হাজার হাজার বহিষ্কার করছে, কিন্তু যে কারণে বহিষ্কার করছে সেই কারণ সমাধান হচ্ছে না। চাঁদাবাজি করছে, বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজি থামছে না। এখন চাঁদাবাজির দায় নিচ্ছেন, এখন চাঁদাবাজিকে জায়েজ করার জন্য ফতোয়া দিচ্ছেন মির্জা আব্বাসরা, যে জামাতেরটা হাদিয়া ওটা জায়েজ হলে আমাদেরটাও জায়েজ। বিএনপি একটা নড়বড়ে অবস্থায় আছে। এবং আপনি যদি 5 আগস্টের পরে বিএনপির রাজনীতির দিকে যদি তাকান, কতটা নড়বড়ে বুঝতে পারবেন। বিএনপি প্রথমে বলছে যে 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে পিছু হটেছে, তারপরে 6 মাসের মধ্যে নির্বাচন, তারপরে আবার পিছু হটেছে, তারপরে কিছুদিন চুপচাপ, তারপরে আবার নির্বাচন চাই, তারপরে আবার নির্বাচনের জিকির। মানে এক এক সময় এক একটা দিক বিদিক ছোটাছুটি করছে। আবার হঠাৎ করে জামাতের বিরুদ্ধে আটঘাট বেঁধে 71 প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে। প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে নামিয়েছে। জামাত হায়না, 71 পরাজিত শক্তি, রাজাকার। কিন্তু দেখলো যে না, কাজ হয় না, উল্টা ব্যাকফায়ার করছে, আবার সেটা বাদ দিয়েছে। এখন কিন্তু জামাতের বিরুদ্ধে এই 71 নিয়ে আর রাজনীতি করে না, চুপ আছে, দলাই খেয়ে চুপ। মানে বিএনপির কোনো রাজনীতির কোহেরেন্স নেই, অথচ জামাত ইসলামী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। জামাতের প্রধান দেশব্যাপী ছুটে বেড়াচ্ছেন, কিন্তু বিএনপির প্রধান লন্ডনে বসে আছেন এবং সেখানে বসে তিনি যে ভয়ভীতি দেখাচ্ছেন তাতে কোনো কাজ হচ্ছে না। মির্জা ফখরুলরা কিছুই করতে পারছে না। তারা প্রেস রিলিজ দেন, তারা সংবাদ সম্মেলন করেন, দেশব্যাপী বিএনপি নেতারা ভিজিট করে, বা আসলে সংগঠন গোছানো বলতে যা বোঝায় কিচ্ছু না। মানে বিএনপির অবস্থা খুবই নড়বড়ে। আমরা দেখি যে ভারত যখন নির্বাচনে গুরুত্ব দেয়, হঠাৎ বিএনপি নির্বাচন নিয়ে সিরিয়াস হয়। ভারত নির্বাচন নিয়ে চুপ, বিএনপিও চুপ। সামনে মোদির সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠক হতে পারে, সেখানে যদি ভারত বাংলাদেশ সম্পর্কে বরফ গলে, দেখবেন যে বিএনপির নির্বাচন জিকির কিছুটা থেমে গেছে। ভারত যদি ডক্টর ইউনূসকে আশ্বাস দেয় যে আপনি থাকেন, বা আমরা আপনার পাশে আছি, সংস্কার করেন, বা এরকম যদি একটা আন্ডারস্ট্যান্ডিং পৌঁছানো যায়, দেখবেন যে বিএনপির নির্বাচনের জিকির কমে গেছে। আমি যেটা বোঝাতে চাই এই কথাগুলো বলে, বিএনপির এই যে সকাল সন্ধ্যা এক এক সময় এক এক কথা, নড়বড়ে অবস্থা, যে বিএনপির নির্বাচনের জিকির কিংবা এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া, এটা বিএনপির নিজস্ব কল্পনা প্রসূত বা নিজস্ব চিন্তা প্রসূত নাও হতে পারে। এটা অন্য কারো প্রেসক্রিপশনে অথবা কোনো বহিঃশক্তির খেলা কিংবা ডিপ স্টেটের খেলাও হয়ে থাকতে পারে। একটা সমীকরণ মিলে যাচ্ছে, জনকণ্ঠের একটা রিপোর্ট। তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের পূর্বাভাস মিলে যাচ্ছে। দেখেন, সেনাপ্রধান একটা পূর্বাভাস দিয়েছিল, সেই পূর্বাভাস অনুযায়ী ওই সময়ের মধ্যে নির্বাচন বিষয়ে সরকারকে বাধ্য করার চেষ্টা করছে বিএনপি, এবং বিএনপির বাধ্য করার চেষ্টায় সরকার কিছুটা সায় দিয়েছে। এর মানে এই সেনাপ্রধানের পূর্বাভাস এবং বিএনপির চাওয়া, এই দুইটা কিন্তু এক। ডিসেম্বরের মধ্যে 18 মাস যে সময় বলেছিলেন। তো এই দিকগুলো বিবেচনায় দর্শক একটা সমীকরণ মিলছে যে বিএনপিকে নিয়ে কেউ খেলছে, অথবা বিএনপির মাধ্যমে কেউ এগুলো বলাচ্ছে। এবং আগেও আমরা দেখেছি এই কনক্লুশনে যাওয়াটা অত্যন্ত সহজ, কারণ গত 15 বছরে বিএনপি কার্যক্রম দেখেন, স্বাধীনভাবে তারা কোনো কর্মসূচি নিতে পারেনি। যুক্তরাষ্ট্র কি বলে, ভারত কি বলে, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করত। 2018 থেকে 2023 পর্যন্ত বিএনপি একদম চুপচাপ ছিল, অথচ প্রকাশ্যে একটা নিশিরাতে নির্বাচন হয়েছে, কিন্তু বিএনপি চুপ। একদিন হরতাল অবরোধ দিল না, খালেদা জিয়ার জন্য একটা কর্মসূচি দিল না। কেন? বহির্বিশ্বকে বা নানান অ্যাক্টরসকে আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলেছিল, যাতে বিএনপি অন্ধকার দেখেছিল, যার ফলে বিএনপি রাজপথে নামেনি। মানে বিএনপি আসলে কতটা স্বাধীনভাবে চলে, এই প্রশ্নটা করা যায়। এরপরে যুক্তরাষ্ট্র খুব নড়াচড়া শুরু,
বিএনপির নড়াচড়া শুরু। আবার ভারত রাগ হবে এই কারণে জামাতকে চেনে না। যুগপথ থেকে শুরু করে কোথাও জামাত নেহাদের হত্যা করো, ফাঁসি দাও, যা করো, তাদেরকে চেনে না। অথচ তারা এক মায়ের পেটে দুই ভাই এরকম ছিল, স্বীকার করত। কিন্তু এখন জামাতকে চেনে না। কেন ভারত রাগ হবে? এর মানে ভারত রাগ হবে এজন্য বিএনপি এক মায়ের পেটের ভাইকে অস্বীকার করে, ভাইয়ের মৃত্যুতে ইন্নানিল্লাহ পড়ে না। তাহলে বিএনপি যে কতটা স্বাধীন এতেই বুঝতে পারেন। ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচনের দাবি, এরকম কোনো বহিঃশক্তির বা ডিপ স্টেটের খেলা হয়ে থাকতে পারে। আমরা একটু রিপোর্টটা দেখব, ছোট করে বিশ্লেষণ করব। তাহলে জাতীয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের পূর্বাভাস মিলে যাচ্ছে। সেপ্টেম্বর মাসে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানান, আগামী 18 মাসের মধ্যে নির্বাচন নিশ্চিত করতে সরকারকে তিনি সমর্থন দেবেন। তার এই বক্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি 18 মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হতে যাচ্ছে? সেনাপ্রধান কিন্তু হাসিনার নিয়োগকৃত, এবং ভারতের কি প্রভাব বাংলাদেশ সেনাবাহিনীতে, ইউ নো দ্যাট। যদি আমি বলছি যে এই সেনাপ্রধান জনগণের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারপরও এই পাশ করার পর অনেক খেলা থাকতে পারে। অন দি আদার হ্যান্ড আওয়ামী লীগও দ্রুত নির্বাচন চায়। অতএব এই সন্দেহগুলো আমাদের করা যেতে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই সম্ভাবনাকে আরো জোরালো করছে। সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত সম্ভাবনা আছে। এমনকি 6 ডিসেম্বরে অনেকে প্রস্তুতি নিচ্ছেন। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন বিএনপি শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ। আলোচনার পর মির্জা ফখরুল জানান, প্রধান উপদেষ্টা তাদের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জন্য আশ্বস্ত করেছেন। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছেন। যদি ডিসেম্বর নির্বাচন হয় তাহলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 18 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যা অনেক আগেই বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অতএব পর্দার অন্তরাল থেকে কোনো ডিপ স্টেট খেলছে কিনা এই রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বা সরকারকে বাধ্য করছে কিনা, এই প্রশ্ন আমাদের করতে হবে। রাজনীতি অনেক জটিল বিষয়। আমরা সাদা চোখে যা দেখি অনেক সময় তা সঠিক হয় না। আমরা যা দেখি না অনেক সময় সেগুলো ঘটে। কিভাবে কি ঘটে এখনো অনেক কিছু অজানা। এজন্যে রাজনীতি বোঝা খুব টাফ। কিছু উইকিলিক্সের যে ফাঁসকৃত রিপোর্টগুলো, সেগুলো পড়লে আপনি এই রাজনীতির অস্বাভাবিক খেলার কিছু সূত্র বুঝতে পারবেন। এই জন্য আমরা বলবো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই মুহূর্তে আমি যে আলোচনা করলাম এর উপর ভিত্তি করে বিএনপিকে সন্দেহ করা যেতে পারে যে আসলে বিএনপি কি। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, ইতিমধ্যে যে ভিডিওটি আপনারা দেখতে পেয়েছেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কিন্তু বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। আজকের ভিডিও দেখে ইতিমধ্যে আপনারা এটাও ক্লিয়ার হতে পারছেন যে আজকের ভিডিওটা কী নিয়েছিল, ইতিমধ্যে বুঝতে পেরেছেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি। যা কিছু দেখেছেন, যা কিছু শুনেছেন, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। ধন্যবাদ।